আমার চোখে শিটং সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজ যে শিটংয়ের গল্প আমি তোমাদের শোনাবো তা একান্ত আমার নিজের অভিজ্ঞতায় পরিপূর্ণ। সকালের উদীয়মান রবি কিরণে পাহাড়ের যে অপরিসীম সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা হয়তো আমার নেই। বিস্তীর্ণ উপত্যকার মাঝে মেঘের আনাগোনা তাকে এক আলাদাই মাধুর্য দান করেছে। শীতের হিমেল পরশ শরীরের সমস্ত ক্লান্তিকে এক লহমায় দূরে ঠেলে দিয়ে এক নতুন উদ্যমের জন্ম দিয়েছে। সাথে কমলার মিষ্টি সুবাস মাতিয়ে দিচ্ছে চারিদিক। সে যে কি অপূর্ব মোহময় অনুভূতি, কি বলবো। আমার তো এক্ষুনি ছুটে যেতে ইচ্ছা করছে ওই পথে। তাহলে চলো আর দেরি না করে এবারে শুরু করা যাক আজকের গল্পটা। সবার আগে আমি তন্ময়, তোমাদের গল্পকার। সবাইকে জানাই ওয়েলকাম টু গল্পের ফেরিওয়ালা। ঘড়িতে তখন ভোর 4:30 বাজে। রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আজ আমাদের সাথী হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, যা ছাড়বে সকাল 5:55 যথা সময়ে ট্রেন দিয়ে দিল। উঠে পড়লাম ট্রেনে। আমাদের টিকিটের সাথেই ব্রেকফাস্ট এবং লাঞ্চটা ইনক্লুড করা ছিল। খাবারের মান খুব একটা উন্নত না হলেও মন্দের ভালো বলা চলে। সকাল সকাল খিদেও পেয়েছে বেজায়, তাই গোগ্রাসে গিলে মন দিলাম জানালার চোখে, যেখানে প্রকৃতি তার অপার সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে আমাদের জন্য। শুধু অনুভব করতে পারলেই মিলবে এক অদ্ভুত শান্তি। ঘড়িতে সময় যত এগোচ্ছে বাইরের দৃশ্যপটও বদলে যাচ্ছে ক্ষণে ক্ষণে। কখনো সবুজ ধান ক্ষেত চিরে চলেছে আমাদের রেলগাড়ি, আবার কখনো পেরোচ্ছে কোনো অতিকায় ব্রিজ। আমার যে কি ভালো লাগছে, কি বলবো। এনজিপি পৌঁছালাম নির্ধারিত সময়ের একটু আগেই। বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের সারথি। তার সাথেই এবার শুরু হলো আমাদের পথ চলা। পাহাড়ি রাস্তার বাঁক এবং তার দুই পাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই বিকেল গড়িয়ে সন্ধে নামলো পাহাড়ে। শিটং যাবার রাস্তাটা বেশ খাড়াই এবং দুই পাশে ঘন জঙ্গল। মাঝে মাঝে বেশ ভয়ও লাগছিল, কারণ শুনেছি লোকমুখে যে এখানে মাঝে মাঝেই পাহাড়ি চিতা, ব্ল্যাক প্যান্থার এবং ভাল্লুকের দেখা মেলে। তাছাড়া এই প্রথম আমার শিটং আসা, আর প্রথম সবকিছুই তো একটু বেশি স্পেশাল হয়, তাই না? কি বলো? তাই শিটংকে দেখার জন্য তর্স হয়েছিল না আমার। আজ আমরা থাকবো আপার শিটং এর শেরপা হোমস্টেতে। খুব সুন্দর করে সাজানো এই হোমস্টেটা। আমি হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলসটা স্ক্রিনে শেয়ার করছি। থাকা খাওয়া নিয়ে আমার খরচ পড়েছিল জনপ্রতি 1300 টাকা প্রতিদিন হিসাবে। তোমরা যোগাযোগ করে নিতে পারো। খাওয়া দাওয়াটা দারুণ ছিল, ঘরটাও ছিল বেশ। সমস্ত অ্যামিনিটিস যা যা দরকার মোটামুটি সবই ছিল। আর সব থেকে ভালো ছিল ঘরের জানালা এবং ব্যালকনি দিয়ে এই ভিউটা। সারাদিন বসে থাকলেও বোর হবে না তুমি, কথা দিতে পারি। ব্যালকনিতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে এই দৃশ্য উপভোগ করার মজাই আলাদা। আহা হা হা হা, কি যে অপূর্ব লাগছে আমার। উফ, আলাদাই একটা অনুভূতি। এরপর সকালের প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। লোকাল সাইট সিনের মধ্যে প্রথমেই আমরা চললাম অহলধারা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট শেলপু পাহাড়ে অবস্থিত। কপাল যদি ভালো থাকে তাহলে এখান থেকেই 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তবে তার আগে জানিয়ে রাখি, এই শেলপু পাহাড় পুরোপুরি শিংকোনা গাছে পরিবৃত। 1862 সালে প্রথম এখানে শিংকোনা চাষ শুরু হয়। থমাস অ্যান্ডারসন, যিনি তৎকালীন কলকাতা বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তিনিই প্রথম এখানে শিংকোনা প্ল্যান্টেশন চালু করেন। আর মংপোতে চালু হয় শিংকোনা থেকে কুইনাইন তৈরির ফ্যাক্টরি। পরে এই শিংকোনা প্ল্যান্টেশন পুরো শিটংয়েই ছড়িয়ে পড়ে। যাই হোক, কাল রাত্রে প্রচুর বৃষ্টি হওয়ায় আজ সকাল থেকেই আকাশ খুব মেঘলা করে আছে। ঘন কুয়াশা রয়েছে চারিদিকে, তাই ভিউ পয়েন্ট থেকে কিছুই প্রায় দেখা যাচ্ছে না।
আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, কিন্তু জানি না আদৌ কিছু দেখা যাচ্ছে কিনা। যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে এখান থেকেই পুরো শিলিগুড়ি শহর, তিস্তা এবং রাজাধিরাজ মাইটি কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবে দেখা যেত। কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য এবারেও হলো না আমার। আমার সাথে কাঞ্চনজঙ্ঘার যে কি একটা ভারী শত্রুতা আছে, কে জানে। 2017 সালে প্রথম যখন আমি দার্জিলিং আসি, তখনও দেখা দেয়নি সে, আর আজও দিল না। যাই হোক, জায়গাটা এতটা সুন্দর আর এত ঠান্ডা, একটা হিমেল পরশ গায়ে এসে লাগছে, আলাদাই একটা অনুভূতি হচ্ছে শরীরে। এবং এত সুন্দর চারদিক, এত সুন্দরের বিস্তীর্ণতা, যা তোমাকে মুগ্ধ করতে বাধ্য, যার টানে তুমি বারবার ছুটে আসবে এখানে। ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে কাটিয়ে দাও তুমি, বা বসে থাকো তোমার পার্টনারের সাথে। সময় যে কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। যাই হোক, কাঞ্চনজঙ্ঘাকে দেখার আশা মনের মধ্যে রেখে অহলধারাকে বিদায় জানালাম এবারের মতো। আশা করি পরের বার যখন আসবো, কাঞ্চনজঙ্ঘাকে নিশ্চিত দেখতে পাবো। আমাদের পরবর্তী গন্তব্য অরেঞ্জ গার্ডেন। সামনেই অরেঞ্জ গার্ডেন, যার প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। তবে প্রবেশ মূল্য হিসাবে 50 টাকাটা একটু বেশিই লেগেছে আমার। সামান্য কয়েকটা সিঁড়ি, সেই সিঁড়ি ভাঙতেই প্রবেশ করলাম গার্ডেনের মধ্যে। খুব সুন্দর করে সাজানো কমলালেবুর গাছগুলো, চারদিকে এত কমলা হয়ে আছে, পুরো বাগানটা কমলার গন্ধে ম ম করছে। জাস্ট দেখো তোমরা, আমি তো স্পেল বাউন্ড। জাস্ট দেখো, আহা হা 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 হা, কি সুন্দর লাগছে ওই সবুজের মধ্যেই কমলার বাহার। আহ, অসাধারণ, অসাধারণ জাস্ট। এরই মাঝে বাগানের মালিকের অনুমতি নিয়ে কয়েকটা কমলালেবু তুলে নিলাম আমি। অপূর্ব স্বাদ, ভীষণ মিষ্টি। এরপর আমরা চললাম নামথিং পোখরি লেক। সামনেই, বেশি দূরে নয়। এই নামথিং পোখরি লেক এখন একদম শুকনো দেখছো। বর্ষায় এটার রূপ দেখলে চমকে যাবে কিন্তু। এই লেকের দেবদারু গাছের মাঝে মাঝে মেঘের আনাগোনা অপূর্ব লাগছে। বিস্তীর্ণ সবুজের সমাহার, আর তার মাঝেই মেঘের লুকোচুরি, অনবদ্য, অনবদ্য। এই নামথিং পোখরি লেকের পাশ দিয়ে একটা ছোট্ট পাহাড়ি ট্রেল চলে গেছে, যা ঘন পাইনে পরিবৃত। এই ট্রেলের শেষ প্রান্তে একটি সুন্দর শিব মন্দির আছে শোনা যায়, তবে আমরা ততটা যাইনি। পাইন গাছের পাতার ফাঁক দিয়ে ওই দেখো উঁকি দিচ্ছেন ভানুদে। কি অপূর্ব লাগছে না ফ্রেমটা? কিরকম একটা মায়াবী মায়াবী করে তুলেছে না দৃশ্যপটটা? আমি তো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি, আর রসদ জোগাচ্ছি আগামীর। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট বক্সে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ফিরে গেলাম গাড়িতে। এবার আমরা যাচ্ছি প্রায় 200 বছরের পুরনো একটা স্থানীয় লেপচা মনাস্ট্রিতে। খুব বেশি পরিচিতি না থাকলেও জায়গাটা কিন্তু বেশ সুন্দর।
আজ আকাশ মেঘলা থাকার কারণে জায়গাটা পুরো ফগি ফগি হয়ে আছে। এখানের বুদ্ধ মূর্তিটা খুব সুন্দর। এখান থেকে বেরিয়ে পাহাড়ি রাস্তার বাঁক ধরে একটু হাঁটলাম আমরা। আঁকাবাঁকা পথ আর দুদিকে পাইনের ঘন জঙ্গল। উফ, কি লাগছে! ট্রাস্ট মি, পাহাড়কে যদি চিনতে হয়, পাহাড়কে যদি ভালোবাসো, তাহলে অন্তত একবার হলেও এসো এই পাহাড়ি গ্রামগুলোর রাস্তায়। এই রাস্তাগুলো দিয়ে অন্তত একবার হেঁটো। জাস্ট ছিটকে যাবে তুমি। পাহাড় যে কি সুন্দর উপলব্ধি করতে পারবে তখন। দেখো দেখো, সামনেটা একবার দেখো, কি অসাধারণ লাগছে না? চলো, এবার আবার গাড়িতে ওঠার পালা। এবারে আমরা যাব মহলদিরাম টি এস্টেট। দেখো কি সুন্দর লাগছে প্রেমটা। পাহাড়ের ধাপে ধাপে চায়ের গাছগুলো, কি অপূর্ব লাগছে না? ঠিক মনে হচ্ছে না ওই বাড়ির ক্যালেন্ডারের পাতার ছবিটা এখান থেকেই তোলা? মহলদিরাম টি স্টেটে কিছুক্ষণ কাটিয়ে চললাম যোগীঘাট ব্রিজ হয়ে মংপু রবি ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে। এই যোগীঘাট ব্রিজটি রিয়াং নদীর ওপরে তৈরি। এই ব্রিজটি শিটংয়ের সাথে মংপুর যোগাযোগ অনেক সহজ করে দিয়েছে। ব্রিজটি ক্রস করে একটু এগোতেই পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপুতে। মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩৮ সাল থেকে ১৯৪০ সালের মধ্যে মোট ৪ বার এসেছিলেন এবং এই বাড়িতেই উঠেছিলেন। এটা তার অন্যতম প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি অবশ্যই বলা চলে। বাড়িটি অ্যাকচুয়ালি মৈত্রী দেবীর, যিনি নহন্যতের রাইটার। এই মৈত্রী দেবী এবং তার হাজবেন্ড ডক্টর মনমোহন সেনের আহ্বানেই গুরুদেব এখানে এসেছিলেন ৪ বার। আজ সেটাই একটা মিউজিয়ামের মতো করে আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। চলো দেখি ভেতরটা, আর দেখাই তোমাদের।
এরপর চললাম লামাহাটা ইকো পার্ক। অসম্ভব সুন্দর করে সাজানো এই পার্কটা। চারিদিকে সারি সারি পাইন গাছ খুব ন্যাচারাল ভাবে হয়ে রয়েছে, যেটা পাহাড়ে হয় সাধারণত। আর এই এলাকা তো পাইনের জন্যই বিখ্যাত। এই পাইন গাছকে ঘিরেই গড়ে উঠেছে এই পার্কটা। চারদিকে এক অদ্ভুত সৌন্দর্য, যা তোমাকে মুগ্ধ করবেই। দেখো, সামনেটা একবার দেখো। আহা হা হা, কি সুন্দর লাগছে পাইন গাছগুলো। অসাধারণ, অসাধারণ লাগছে। এই পার্কটির একটা আলাদা বৈশিষ্ট্য আছে। পার্কের মধ্যে দিয়ে ওপরের দিকে প্রায় 750 মিটার একটি পাহাড়ি ট্রেল আছে। এই পথ ধরে যদি তোমরা ওপরের দিকে ওঠো, তাহলে একটা হোলি পন্ড পাবে সেখানে। অসম্ভব সুন্দর সেই জায়গাটা। চলো যাই আমরা। খুব চড়াই এই রাস্তাটা, তবে ভীষণ সুন্দর করে তৈরি করা হয়েছে। চারদিকে সারি সারি পাইন গাছ, আর তার মাঝখান দিয়ে পাহাড় কেটে এই রাস্তাটা বানানো। দারুণ, দারুণ, অনবদ্য। যত এগোচ্ছি খাড়াই ততই বাড়ছে। কষ্ট হচ্ছে তাড়াতাড়ি উঠতে গেলে। অনেক মানুষ আসছেন, তারা পার্কের সামনের অংশের আনন্দ নিয়ে ছবি তুলেই ফিরে যাচ্ছেন। তারা হয়তো জানেনই না যে এখানে এত সুন্দর একটা ট্রেল আছে। যারা জানেন তারা যাচ্ছেন, কিন্তু দেখলাম বেশিরভাগ মানুষই জানেন না এই পুকুরটার বিষয়ে। তবে বয়স্ক মানুষদের এই ওপরটায় না আসাই উচিত। আমাদেরই কষ্ট হচ্ছে উঠতে। লামাহাটা ইকো পার্কে ঘুরতে এলে অবশ্যই এসো এই দিকটায়। দারুণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরবে তোমরা, যা তোমাদের আগামীর অক্সিজেন যোগাবে। দেখো, কি সুন্দর পাহাড়ের ঢাল, আর সেই ঢাল কেটেই রাস্তাটা তৈরি হয়েছে। চারদিকে সারি সারি পাইন মাথা তুলে এক পায়ে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। উফ, দারুণ লাগছে। ভিডিওটা একটু লম্বা হচ্ছে বুঝতে পারছি। যাদের ধৈর্য থাকছে না তারা অনায়াসেই স্কিপ করতে পারো, কিন্তু আমি বলবো সঙ্গে থেকো, না হলে এই সৌন্দর্যকে মিস করে যাবে তুমি। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে অনেকটাই উঠে এলাম আমরা। রাস্তার ধারে বাঁকগুলোতে দিক নির্দেশ করা আছে, সাথে লেখা আছে এই মুহূর্তে
ঠিক কতটা দূরে দাঁড়িয়ে আছো তুমি? রাস্তাটা দেখো শুধু তোমরা। উফ, অসাধারণ, অসাধারণ। আহা হা হা হা, রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো শুধু। কিভাবে বলবো? শব্দ কম পড়ে যাচ্ছে তো আমার, ভাষা হারিয়ে ফেলছি আমি। উফ, কি অসাধারণ লাগছে। দেখো, দেখো তোমরা, পুরো নৈসর্গিক একটা দৃশ্যপট। এ যা প্রাকৃতিক সৌন্দর্য, কিভাবে যে তার ব্যাখ্যা করব নিজেই বুঝতে পারছি না। অবশেষে প্রায় 750 মিটার অতিক্রম করে চলে এলাম পন্ডের সামনে। ওই দেখা যাচ্ছে, দেখো, হোলি পন্ড। প্রচন্ড ঠান্ডা, একটা হিমেল পরশ যেটা গায়ে একেবারে কাঁটার মতো করে এসে বিঁধছে। কি সুন্দর লাগছে না? কিরকম লাগছে তোমাদের জানিও কিন্তু। চলো ফেরা যাক এবার, ঠান্ডায় আর দাঁড়ানো যাচ্ছে না। মনের মধ্যে একরাশ আনন্দ নিয়ে রওনা দিলাম হোমস্টের দিকে। খুব শিগগিরই ফিরছি আবার নতুন কোনো আস্তানার গল্প নিয়ে। সঙ্গে থেকো। আজ তাহলে আমার ছুটি। গল্পের ফেরিওয়ালা সাইনিং অফ।